টেন্স অধ্যায়ের নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এটা একটা অ্যাডভান্স গ্রামার। সো এই অ্যাডভান্স গ্রামার পার্টটা আমরা কিভাবে পড়বো চলুন একটু দেখি। সিকোয়েন্স অফ টেন্স এই গ্রামারের অধ্যায়ের নামটি শুনেই আমরা একভাবে বুঝতে পারছি, সেটি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স মানে হলো টেন্সের ধারাবাহিকতা। কি বলবো আমরা? টেন্সের ধারাবাহিকতা, অর্থাৎ টেন্স ব্যবহারের ধারাবাহিকতা। এখন ধারাবাহিকতা এইটা কিভাবে হবে? অর্থাৎ আমরা যখন একটা সেন্টেন্সে এক বা একাধিক ফাইনাইট ভার্ব পাবো তখন তাদেরকে আমরা টেন্সের ধারাবাহিক অনুযায়ী বা টেন্স এক এক টেন্স অনুসারে সাজাবো। এই সাজানোটার একটা সিকোয়েন্স আছে বা এটার একটা সাধারণ বা অসাধারণ বা বেসিক বা অ্যাডভান্স রুলস আছে। সেই রুলসগুলো নিয়ে আজকের ক্লাস। সো প্রথমেই আমরা এখানে দুটি পার্ট করেছি। এই অধ্যায়টার দুটো পার্ট। একটা হচ্ছে পার্ট ওয়ানে, মানে আজকের ক্লাসে দুটো পার্ট। পার্ট ওয়ানে থাকবে হচ্ছে একই সেন্টেন্সের দুটি ক্লজের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্স। তার মানে একটা সেন্টেন্স যখন কনজাংশন দিয়ে দুই ভাগ করা থাকে তখন এক পাশে হলো মেইন ক্লজ থাকে আর কনজাংশন যুক্ত ক্লজটির নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। সো এই যে দুইটা ক্লজ থাকবে, সো দুইটা ক্লজের ক্ষেত্রে আমরা সিকোয়েন্স অফ টেন্স নির্ধারণ করব। আই মিন একই সেন্টেন্সের দুটি অংশ, সেই ক্ষেত্রে প্রথম অংশ কোন টেন্স হলে পরের অংশ কোন টেন্স হবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। আর লাস্টের দিকে আমরা আলোচনা করব দুটি আলাদা সেন্টেন্স। সেক্ষেত্রে সিস্টেমটা থাকবে একটা সেন্টেন্স, এরপরে ফুল স্টপ থাকবে, এরপরে আরেকটা সেন্টেন্স থাকবে। তার মানে পরপর দুটো সেন্টেন্সের সিকোয়েন্স অফ টেন্স। তাহলে আমরা সিকোয়েন্স অফ টেন্স শিখব কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে একই বাক্যের দুটি অংশ, আরেকটা হলো ফুল স্টপ দেওয়া দুটি আলাদা বাক্য। ঠিক আছে? তাহলে প্রথম পার্টে আমরা শিখব হচ্ছে একটি সেন্টেন্সের দুটি ক্লজ, মানে হলো একই সেন্টেন্সের সিকোয়েন্স অফ টেন্স। এবার আসি, প্রথমেই টপিক কি রেখেছি, টপিকটা একটু পড়তে হবে আপনাকে। কি টপিক রেখেছি বলেন? টপিকটা হলো মেইন ক্লজটি প্রেজেন্ট হলে সাবঅর্ডিনেট ক্লজটি কোন কোন টেন্স হতে পারে, এইটা একটা রুলস। মেইন ক্লজটি প্রেজেন্ট হলে সাবঅর্ডিনেট ক্লজটি কোন কোন টেন্স হতে পারে। আমরা এখানে কিছু মাদার রুলস লিখব, আপনারা একটু সেটা একটু খেয়াল করবেন। মেইন ক্লজ প্লাস কনজাংশন প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখেন মেইন ক্লজটা যদি এখানে ওরা বলছে যদি প্রেজেন্ট হয় প্লাস কনজাংশন প্লাস সাবঅর্ডিনেটটা কি হবে, এইখানে আমি লিখলাম অ্যানি টেন্স। অ্যানি টেন্স আবার কি জিনিস? অ্যানি টেন্স মানে হলো প্রেজেন্ট পাস্ট ফিউচার, যে কোনো একটা হতে পারে। মেইন ক্লজটা প্রেজেন্ট হলে সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্স হতে পারে, আই মিন প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো একটা হতে পারবে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা উদাহরণ দেখি। উদাহরণ নাম্বার 1। এখন আসেন, তবে যদিও আমরা বলেছি যে কোনো টেন্স হতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাক্যের অর্থের বিষয়টাকে একটু প্রাধান্য দিয়ে খুঁজতে হবে প্রকৃত মিনিং কোনটা। সো আমার সাথে সবাইকে কোঅপারেট করতে হবে। কোশ্চেন নাম্বার 1-এ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি খুঁজো। সে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। সো এইখানে বাক্যের বাংলা অর্থটা কিন্তু আমাদের মূল পরীক্ষাতে দেওয়া থাকবে না, এখানে দিয়ে রেখেছি আমি, তাই আর কিছু না। সো আপনারা বলেন এই সেন্টেন্সের আনসার কি, দেখি আপনাদের মধ্য থেকে কি আলোচনা আসে। দ্রুত আনসার করবেন। সাদিয়া বেগম বলেন কি হবে আনসার? এই যে এখানে বলছে যে হি থিংস দ্যাট, প্রত্যেকটা সেন্টেন্স হি থিংস, হি থট, হি ইজ থিঙ্কিং। সো এই বাক্যের আসল আনসার কে কোনটা করেছেন জানি না, তবে প্রত্যেকটা সেন্টেন্সে আপনারা খেয়াল রাখেন দ্যাট হলো কনজাংশন, কনজাংশনের আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। তার মানে একই সেন্টেন্সের দুইটি পার্টে টেন্সের ইউজেস দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা কোন পার্টে কোন টেন্স ইউজ করব, কোন পার্টে কোন টেন্স ইউজ করব। ঠিক আছে? দেখেন এই জায়গাতে প্রথমেই যেহেতু থিংস আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স, আর এই পাশে বলা আছে হি হ্যাজ লেফট ফর সিলেট, এইটা আনসার হতে পারে কারণ মেইন ক্লজ প্রেজেন্ট আছে, বাকিগুলো পরেরটাও প্রেজেন্ট আছে, আনসার হতে পারে। বি নাম্বার হি থিংস দ্যাট হি লিভিং, এইটা আনসার হবে না, কারণ হলো দ্যাট ব্যবহার করা হয়েছে বাট এই পাশে কোনো ফাইনাইট ভার্ব নাই। সো এই পাশে যেহেতু ফাইনাইট ভার্ব নাই তাহলে পুরো সেন্টেন্সটাই আসলে ভুল। বি নাম্বার সেন্টেন্সটাই ভুল।
কারণ একটা কনজাংশন দিলে সেখানে কমপক্ষে দুইটা ফাইনাইট ভার্ব লাগে। আচ্ছা, তার মানে হি বট দ্যাট, হি ইজ লেফট ফর সিলেট, এইটা আবার এখানে ভুল আছে। কেন ভুল থাকার কারণ, এই পাশে দেখেন দ্যাটের পূর্বে আছে থট, থট হলো পাস্ট টেন্স। আমরা একই সাথে আরেকটা নিয়ম এখানে লিখে ফেলি, মেইন ক্লজটা যদি পাস্ট হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা নর্মালি পাস্ট টেন্স হয়, সাধারণত অন্য কোনো টেন্স হয় না। ব্যতিক্রম আছে, চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট হয় এই পাশে, কিন্তু ইন জেনারেলি মেইন ক্লজটি পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্স হবে। তো এখানে সি নাম্বারটা সেই রুলসে কভার করছে না, এই জন্য ভুল। কেন, মেইন ক্লজটা থট পাস্ট টেন্স আছে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, অতএব এটা ভুল। নেক্সট ডি নাম্বার, হি ইজ থিঙ্কিং, এটা পুরোটাই ভুল, কারণ ভার্বস অফ পারসেপশন বা স্ট্যাটিক ভার্ব থিঙ্ক, সি, ওয়াচ এই ধরনের ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস টেন্স করা যায় না। নর্মালি আইএনজি হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু কন্টিনিউয়াস টেন্স ফরম্যাটে হতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আনসারটা হচ্ছে এ নাম্বার, একের আনসারটা হচ্ছে এ নাম্বার। আশা করি সবাই বুঝছেন। এতক্ষণ এক একজন এক একটা আনসার করেছিলেন, কিন্তু দেখেন সিকোয়েন্স অফ টেন্স আমি শুরুতেই বলেছি এটা একটা অ্যাডভান্স গ্রামারের অধ্যায়, অ্যাডভান্স গ্রামার, সেইখানে সহজভাবে ভাবা যাবে না, একটু মনোযোগী বেশি হতে হবে, বেশি হতে হবে। নেক্সট 2 নাম্বার প্রশ্ন বলেন, 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার বলছে হাসান ইনফর্মস দ্যাট, হাসান ইনফর্ম করলো যে, কি বলছে, হাসান ইনফর্মস দ্যাট, হাসান ইনফর্ম করলো যে যারা ড্যাশ দ্য, যারা ড্যাশ দ্য ওয়ার্ক, ড্যাশ দ্য ওয়ার্ক লেখা কেটে গেছে, বলেন 2 আর 3 কি আনসার হবে? 2 আর 3, 2 নাম্বার এবং 3 নাম্বার বলেন। 2 নাম্বার বলছে যে হাসান ইনফর্মস দ্যাট যারা ড্যাশ দ্য ওয়ার্ক, কি হবে আনসার? 2 এর আনসারটা যারা বি নাম্বার করেছেন তাদেরটা সঠিক হয়েছে। তাহলে এটা সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন, এটা বুঝবেনই বা কিভাবে? বোঝার উপায় হলো দেখেন, এক অংশ দিয়ে দিয়েছে, আরেক অংশ বিভিন্ন টেন্সে বাক্যগুলো সাজিয়েছে, এই কারণে। তো এইখানে হাসান ইনফর্মস, হাসান ইনফর্ম করলো যে যারা হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। এই সেন্টেন্সে কেন আমরা হ্যাজ ফিনিশড নিলাম, এর একটা বিশেষ যুক্তি হলো এই সেন্টেন্সে অলরেডি নামক একটা শব্দ আছে, আর আমরা জানি অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো থাকলে ওই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। দ্যাটস ওয়াই আনসার করেছি হ্যাজ ফিনিশড। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা সেন্টেন্সের বিভিন্ন ফ্যাক্টরগুলোও দেখব। দেখেন শুধু টেন্সের উপরে কিন্তু আমরা 3টা ক্লাস বরাদ্দ রেখেছি, 3টা ক্লাস। তার মানে বুঝতে পারছেন যে টেন্স নিয়ে কতটা গুরুত্ব দিয়েছি। বেসিক টু অ্যাডভান্স কোর্সে 3টা ক্লাস নিচ্ছি টেন্সের। এরপরে 3 নাম্বার প্রশ্নটা, দ্য নোভেল দ্যাট ইউ ড্যাশ ইন ইজ নন টু মি। এখন আসেন আরেকটা বিষয় আমরা একটু বলি, এখানে এই পাশের ভার্ব আর এই পাশের ভার্বের ক্রিয়ার সময়কালটা কিন্তু আপনাদেরকে একটু মাথায় আনতে হবে, আস্তে আস্তে, জরুরি না। দ্য নোভেল দ্যাট ইউ, এখানে আনসার কি হবে? কি 3 এর আনসার হ্যাভ ফিনিশড। অর্থগত ফ্যাক্টরটা, তার মানে যেই উপন্যাসটি তুমি শেষ করেছো ইজ নন টু মি, সেটা আমি চিনি বা সেটা সম্পর্কে আমি জানি, সেটা সম্পর্কে আমি জানি। দ্য নোভেল দ্যাট ইউ হ্যাভ ফিনিশড, যেই নোভেলটা বা যেই উপন্যাসটা তুমি শেষ করেছো সেটা সম্পর্কে আমি জানি। ঠিক আছে? আচ্ছা, এরপর 2 এবং 3 কমপ্লিট। 3 এর আনসারটা হচ্ছে এ নাম্বার। ফারজানা, রোহানা, সাদিয়া অনেকে উত্তর করেছেন। 4 এবং 5 বলেন। 4 নাম্বার, দ্য স্মল চাইল্ড ডাজ, একটা ছোট্ট শিশু তাই করে, হোয়াট এভার হিজ ফাদার, তার মানে যা তার পিতা করে। তার মানে এখানে এই সেন্টেন্সের উভয় অংশে চিরন্তন সত্য ফ্যাক্ট আছে। তার মানে বাক্যে চিরন্তন সত্য ঘটনা যখন বোঝাবে তখন একটা বাক্যের দুটো অংশই প্রেজেন্ট টেন্স হতে পারে। সো এখানে আনসারটা কি হবে? 4 এর আনসার সি। সি ছাড়া অন্যগুলো দিলে অর্থ মিলবে না। ঠিক আছে, যে একটা শিশু তাই করে যা তার পিতা করেছিল নাকি যা তার পিতা করে, নর্মাল অর্থ আপনি যদি ডাজ দিয়ে দেন সেন্টেন্সটা চিরন্তন সত্য প্রকাশ পাবে।
নেক্সট 5 নাম্বার, বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি। এই সেন্টেন্সে হোয়েন যুক্ত সাবঅর্ডিনেট অংশটাকেই আপনার প্রেজেন্ট টেন্সে রাখা আছে, আর বাকিটা আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে। আনসার হচ্ছে 5-এর এ নাম্বার, ফারজানা। বেবিস ক্রাই মানে হলো শিশুরা কান্না করে, ক্রাই মানে কান্না করে, হোয়েন দে আর হাংরি যখন তারা ক্ষুধার্ত হয়। এখন একজন বলছে আর ক্রাইং, তাহলে মিলবে না। বেবিস আর ক্রাইং, শিশুরা কান্না করছে যখন তারা হাংরি, মিললো না কিন্তু। বাট আপনি যখন মিনিংটা দিচ্ছেন, যখন শিশুরা হাংরি তখন তারা কি করে, কান্না করে, এটা একটা চিরন্তন সত্য বা অভ্যাসগত বাক্যের মতো অর্থ দিচ্ছে। সো এই ধরনের হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে আমরা এদেরকে ব্যবহার করব প্রেজেন্ট টেন্স হিসাবে, এদেরকে ব্যবহার করব প্রেজেন্ট টেন্স হিসাবে। বুঝতে পেরেছি সবাই? তাহলে 5-এর আনসারটা হচ্ছে ক্রাই। নেক্সট রুলস, পরের টপিক, মেইন ক্লজটি ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটি কোন টেন্স হবে? আপনার এখানে যা লেখা আছে পড়েন, মেইন ক্লজের কথা বলতেছে। যদি মেইন ক্লজটি, মেইন ক্লজ দেখেন, মেইন ক্লজটি যদি ফিউচার হয় তাহলে সাবঅর্ডিনেটটি কি হবে? সাবঅর্ডিনেটটি হতে পারবে প্রেজেন্ট অথবা পাস্ট, প্রেজেন্ট অথবা পাস্ট। তাহলে মেইন ক্লজটি যদি ফিউচার টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেটটি হতে পারবে প্রেজেন্ট অথবা পাস্ট। তাহলে হবে না কোনটা? হবে না হচ্ছে ফিউচার, হবে না ফিউচার। যারা লাস্ট ক্লাস করেছেন তারা আজকে একটু হেল্প পাবেন, কারণ হচ্ছে আজকে সেখানকার কিছু কথোপকথন আছে। 2টা ক্লাস শেষে এসে সুপার অ্যাডভান্স ক্লাসে আসি। সো বলেন, তাহলে আমরা এখান থেকে নিয়ম শিখলাম, মেইন ক্লজটি ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট অথবা পাস্ট হতে পারবে, কিন্তু ফিউচার হবে না, কিন্তু ফিউচার হবে না, মাথায় নিয়ে নিলাম। নেক্সট উদাহরণে 1 নাম্বার, উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান। দেখেন এখানে বিফোরের পূর্ব ক্লজটি, অর্থাৎ এইখানে উই শ্যাল রিটার্ন এই ক্লজটি শ্যাল দিয়ে ব্যবহার করা আছে, আমার শ্যাল প্লাস V1 আছে, তাহলে এইটা হলো আপনার ফিউচার টেন্স। আর যে ক্লজের সামনে কনজাংশন নাই সেটা হলো মেইন ক্লজ। এই যে মেইন ক্লজের সামনে কোনো কনজাংশন নাই, অতএব এটা মেইন ক্লজ যদি ফিউচারে থাকে, অপর অংশ আপনি ফিউচার করতে পারবেন না। সো অপশনে দেখেন ফিউচারগুলো আগে বাদ দিয়ে দিতে পারবেন, তাহলে এই দুটো বাদ, ফিউচার আছে, এই দুটো ফিউচার আছে, আনসার একটাই, সেটা হলো বি নাম্বার, সেটস। বি নাম্বার সেটস। আসলে হয় না কেন? না হওয়ার কারণ হলো এইগুলো প্রপার অর্থ দিতে পারে না, প্রপার অর্থ দিতে পারে না, এই কারণে দুটো সেন্টেন্সকে ফিউচার করা হয় না। ওকে, নেক্সট পরের রুলসটা, মেইন ক্লজটি পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটি কোন টেন্স হবে? উল্লেখ্য এই পার্টটাতেই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রুলস আছে। তাহলে আমরা 3টা স্ট্রাকচার দেখি। মেইন ক্লজটা যদি পাস্ট টেন্স হয় তবে সাবঅর্ডিনেট ক্লজটি নর্মালি পাস্ট টেন্স হবে, এটা হলো প্রথম রুলস। চিরন্তন সত্য বোঝালে সাবঅর্ডিনেটটি প্রেজেন্টও হতে পারে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইনি, আমরা আজকের জন্য সেটা রেখেছি। সো আমরা এক্সাম্পলসে গেলে বিষয়গুলো আরও বোঝাতে পারবো। কোশ্চেন নাম্বার 1 বলার চেষ্টা করেন। আমরা অনেক টাইপসের উদাহরণ পাবো, অনেক টাইপসের উদাহরণই পাবো। 1 নাম্বার বলেন, বলছে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। এই সেন্টেন্সটাতে এই যে আই ডিসাইডেড টু গো আউট, আই ডিসাইডেড টু গো আউট, এইটা হলো মেইন ক্লজ। কেন? কারণ কমার পরে যেটা ব্যবহার করা আছে, আর অ্যাজ যুক্ত যেটা সেটা হলো সাবঅর্ডিনেট। সো আমরা এর আগেও শিখেছি যে কনজাংশন যুক্ত ক্লজটা বাক্যের শুরুতে আসতে পারে আর মেইন ক্লজটা কমা দ্বারা শেষে যেতে পারে, যেমনটা এখানে ঘটেছে। তো এটা তো আপনাকে আগে পিছিয়ে হওয়া কোনো সমস্যা না, বুঝতেই পারেন। তাহলে আই ডিসাইডেড টু গো আউট, এটা মেইন ক্লজ পাস্ট টেন্সে আছে, ডিসাইডেড, তাহলে অপর অংশ পাস্ট টেন্স করতে হবে। সুমাইয়া বলছেন 1-এর ডি, রুহানা বলছেন হচ্ছে 1-এর ডি। ওকে, আনসার 1-এর ডি, সবাই কারেক্ট আনসার করেছেন। আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল। সো 1-এর আনসারটা 4। এটা কিন্তু 2বার বিসিএস আসা একটা প্রশ্ন। সো এই অধ্যায়টাকে হেলাফেলা করার কোনো চান্স নাই,
এই অধ্যায়টা সুপার অ্যাডভান্সই, কিন্তু এখান থেকে আস্তে আস্তে প্রচুর প্রশ্ন আসবে। আগামী 5 বছরের মধ্যে আপনি দেখেন এখান থেকে কতগুলো প্রশ্ন আসে। যারা বেসিক টু অ্যাডভান্স কোর্সের ক্লাস করছেন, আগামী 5 বছর নতুন করে ইংলিশ গ্রামারের জন্য কোর্স করতে হবে না, আমার এই কোর্স থেকেই সব কিছু কমন পাবেন। নেক্সট 2 নাম্বার প্রশ্ন, an intensive search was conducted by the detective to locate those criminals who আয়েশা সিদ্দিকা আনসার করেছিলেন। 2 নাম্বারটা বলেন। এটা দেখেন 20তম বিসিএস আসা প্রশ্ন, বুঝতেছেন? এটা কিন্তু হেলাফেলা করা অধ্যায় না। যারা মনে করে অ্যাডভান্স লার্নিং কেন শিখবো, তাদের জন্য এই রেফারেন্সগুলো দেখেন মাঝে মধ্যে। অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড, সো এটা হলো পাস্ট টেন্সে আছে, এটা মেইন ক্লজ, আর এই ক্লজ এর সাবঅর্ডিনেট হওয়ার সুযোগ হচ্ছে এখান থেকে হুযুক্ত অংশ, তাই না? হুযুক্ত অংশ। তাহলে এখানে বলেন হুযুক্ত অংশ পরের টেন্স কোন টেন্স হবে? সেন্টেন্সে মেইন ক্লজ পাস্ট টেন্স, তাহলে আপনি অবভিয়াসলি বাকিটাও পাস্ট টেন্স করবেন। আর পাস্ট টেন্স একটাই অপশন আছে, সেটা হলো এই বি নাম্বার। অর্থটা করেন, বলছে অ্যান ইন্টেন্সিভ সার্চ মানে একটা গভীর পর্যবেক্ষণ, ওয়াজ কন্ডাক্টেড পরিচালনা করা হয়েছিল, প্যাসিভ মুড আর কি, বাই দ্য ডিটেকটিভ গোয়েন্দার দ্বারা, টু লোকেট দোজ ক্রিমিনালস ওই সমস্ত সন্ত্রাসীদের অবস্থান লোকেট করার জন্য পরিচালনা করা হয়েছিল, হু যারা হ্যাড এসকেপড পালিয়েছিল, বুঝতেছেন? আর আপনি যদি অন্যগুলো আনসার করেন তাহলে কিন্তু উত্তর মিলবে না। এখন এখানে আমি একটা জিনিস বলি, সেটা হলো ওয়াজ কন্ডাক্টেড, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। সো আপনারা একটা জিনিস বলেন তো, পাস্ট ইনডেফিনিট দূরের ঘটনা নাকি পাস্ট পারফেক্ট দূরের ঘটনা? কোন কাজটা আগে ঘটে থাকে, কোন টেন্সের কাজটা আগে ঘটে থাকে? সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের কাজটা আগে ঘটে থাকে। তার মানে এই যে দেখেন, ক্রিমিনালরা যে পালিয়েছিল, এটা আগে পালিয়েছে, তারপর সে না ইন্টেন্সিভ সার্চ দিছে পরে, আর পালানোর ঘটনা ঘটছে আগে। এই জন্য পালানোর ঘটনাটাকে হ্যাড এসকেপড করা হয়েছে, পাস্ট পারফেক্টে করা হয়েছে। এটা এমন সম্ভব না যে এটা উল্টো করে বলবে, ওরা এমন বলতে পারবে না যে কন্ডাক্টেডটা পারফেক্ট টেন্স হবে না, কারণ এই সেন্টেন্সের অর্থটাই এমন বোঝাচ্ছে যে আগে সন্ত্রাসীরা পালাবে বা পালিয়েছিল, তারপর সেনা সেটার উপর গবেষণা চালিয়েছে। সেন্টেন্স দেখেও কিন্তু বোঝা যায় যে কোনটা দূরের ঘটনা। পাস্ট পারফেক্ট হচ্ছে দূরের ঘটনা, বেশি অতীত আর কি, বেশি অতীত বোঝাতে পাস্ট পারফেক্ট। নেক্সট 3 এবং 4 বলেন। 3, 4 এবার আপনারা একটু করেন দ্রুত। বিল্লাল হুসাইন, বিল্লাল ভাই আছেন আমাদের সাথে। নেক্সট রুনা আপু আছেন। 3, 4 বলেন। 3 এবং 4, 3 এবং 4, 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বারে বলা আছে 10 ম্যান ডাইড, 10 জন মানুষ মারা গিয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট। ইন দ্য অ্যাক্সিডেন্টে অ্যাজ, এই যে অ্যাজ মানে যেহেতু বা যখন, এ কার অ্যান্ড এ বাস, একটি কার এবং একটি বাস, ড্যাশ লাস্ট ইভিনিং, গত রাতে কি হয়েছিল? সংঘর্ষ হয়েছিল। সো 3-এর আনসারটা কোনটা হবে? 3-এর আনসারটা কোনটা হবে? 3-এর আনসারটা হবে 2 নাম্বার, কলিডেড হওয়ার কারণ এই যে এখানে লাস্ট প্লাস সময়বাচক শব্দ আছে। আমরা টেন্সের বেসিক ক্লাসে বলেছিলাম লাস্ট প্লাস সময়বাচক শব্দ থাকলে সেটাকে করতে হয় সেটাকে করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। সো 3-এর আনসার হবে বি নাম্বার, কলিডেড। 3-এর আনসার হবে বি নাম্বার, কলিডেড। সুমাইয়া, রোহানা সবাই পারছেন তো? এটা হলো একই সেন্টেন্সের দুটো অংশের সিকোয়েন্স নিচ্ছি, দেখছেন? এটা হলো গ্রামার, একটা হলো অর্থ দেখে কাজ করা, আর একটা হলো গ্রামার জানা। সো গ্রামারটা আপনারা জানতে পারছেন, যেখানে বলছি কি 10 ম্যান ডাইড ইন অ্যাক্সিডেন্ট, এরপরে 10 জন মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, এটা পাস্ট ইনডেফিনিট, ভালো কথা। তো অ্যাজ যখন বা যেহেতু, দুইটা মিনিংই হয় অ্যাজের। একটা কার এবং বাস গত রাতে কি সংঘর্ষ হয়েছিল, সো মেইন ক্লজটা পাস্ট টেন্স। আর আমাদের সাধারণ নিয়ম বলে মেইন ক্লজ পাস্ট টেন্স হলে কনজাংশনের পরের সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই পাস্ট টেন্স হবে।
তো সেই দিক থেকে তাকালে এটা পাস্ট টেন্স না, এটাও পাস্ট টেন্স না, দুইটাই বাদ। আর এটা ভার্ব হিসাবে ভুল ভার্ব, সো এটাও বাদ, আনসার থাকে বি নাম্বার। বুঝতে পারছি? তাহলে গ্রামারের রুলসগুলো জানা থাকলে আপনি মাইনাস ফর্মুলাতে কিছু অপশন বাদ দিয়েও কিন্তু দ্রুত আনসার করতে পারবেন। এরপর আসি, কলিডেট মানে হচ্ছে সংঘর্ষ, সংঘর্ষ, সংঘর্ষ বাধা, সংঘর্ষ বেঁধেছিল। 4 নাম্বার, আই ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেস। আই ক্যারিড, আবারও দেখেন এইটা পাস্ট টেন্সে আছে, ক্যারিড, এর পাশে ইন কেস, ইন কেস একটা কনজাংশন হিসাবে ইউজ হয়েছে। সো এক অংশ, আই মিন মেইন ক্লজ, একটা বাক্যের প্রথম অংশ, আমরা আলোচনা করছি হচ্ছে একই বাক্যের দুটি অংশের সিকোয়েন্স অফ টেন্স। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে এইখানে হলো আই ক্যারিডেড অ্যান আমব্রেলা পাস্ট টেন্স, ইন কেস অপর অংশ পাস্ট টেন্স হবে। সো পাস্ট টেন্স কয়টা কোনটা আছে? এটা নাই, এটা নাই, এটা আছে পাস্ট টেন্স ইট রেইনড, আর এটা আছে ইট ওয়াজ রেইনিং। সো আপনারাই বলেন 4-এর আনসার কোনটা বাংলা মিনিং ভালো হবে? আনসার হবে বি নাম্বার, ইট রেইনড। যদি বৃষ্টি হয়, মানে যদি বৃষ্টি হতো, মানে আই ক্যারিড আমব্রেলা, আমি একটি আমব্রেলা নিয়েছিলাম, ইন কেস ইট রেইন, যদি বৃষ্টি হতো সেই কারণে বা সেই সম্ভাবনা থেকে। এখানে যদি দেন যে ইট ওয়াজ রেইনিং, তাহলে কিন্তু এখানে ইন কেস সম্ভাবনা কথাটা আসে না। ইট ওয়াজ রেইনিং মানে হলো বৃষ্টি হচ্ছিল, তো বাংলা মিনিংটা তো সেরকম কিছু চাচ্ছে না, বাংলা মিনিংটা সেরকম চাচ্ছে না। সো 4-এর আনসারটা আসলে ইট রেইনড, এটা নিয়ে কারো দ্বিমত থাকার কথা না। নেক্সট 5 নাম্বারটা বলেন, 5। এগুলো পারবেন মোটামুটি সবই একই স্টাইলের ঘটনা, অনেকগুলো উদাহরণ আছে, এত শেষ করতে গেলে আগানো কঠিন হয়ে যাবে। এই 11-12 আমরা একটু করি, 11 এবং 12 করি। 11-12, 11 এবং 12 নাম্বার বলেন। 11 নাম্বার, হোয়েন আই স হার লিভিং ইন এ হারি, তার মানে আমি যখন তাহার প্রস্থানটাকে তাড়াহুড়া করা দেখেছিলাম। ঠিক আছে, এই অংশটা হোয়েন যুক্ত আছে, আই মিন এটা সাবঅর্ডিনেট ক্লজ অলরেডি পাস্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট টেন্সে আছে। এখন মেইন ক্লজটি কোন টেন্সে হতে পারে? এখন আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করব, যদি সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট টেন্স দেওয়া থাকে, এইখানে একটা জিনিস আপনাদের শেখাই, অ্যানি টেন্স কথাটাকে কেটে দিই। অ্যানি মানে হলো প্রেজেন্ট, পাস্ট, ফুটুরি মানে ফিউচার। এবার দেখেন, এই যে আমরা যখন সাবঅর্ডিনেট পার্টটাকে দেখি, একটু গবেষণা করি, সাবঅর্ডিনেট পার্টে কিন্তু সব জায়গাতেই পাস্ট টেন্স আছে। এই দেখেন, এইটাতেও 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 পাস্ট টেন্স আছে। তাহলে আমরা যদি সাবঅর্ডিনেট অংশে কখনো পাস্ট টেন্স দেখি, তাহলে কিন্তু আমরা একটা কথা বলতেই পারি যে মেইন ক্লজ অংশ সেই ক্ষেত্রে যে কোনোটাই হতে পারে। কিভাবে ঘটনাটা? এই যে দেখেন, এই স্ট্রাকচার অনুযায়ী সাবঅর্ডিনেট যদি পাস্ট হয় তাহলে মেইন ক্লজে পাস্ট আছে, এই স্ট্রাকচারে সাবঅর্ডিনেট যদি পাস্ট হয় মেইন ক্লজ ফিউচার আছে, মানে উল্টো দিক থেকে চিন্তা করি। এই স্ট্রাকচারে সাবঅর্ডিনেট যদি পাস্ট হয় তাহলে মেইন ক্লজও কি আছে? প্রেজেন্ট আছে। তার মানে পাস্টের সাথে সবগুলোই আছে, পাস্টের সাথে ফিউচার, পাস্ট, প্রেজেন্ট। বুঝাইতে পারলাম কিনা একটা জিনিস? এটা আমি আরেকটা সুপার অ্যাডভান্স জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। যারা সিকোয়েন্স নিয়ে পরে মাথায় সমস্যা বুঝবেন তাদেরকে এই প্যাটার্নটা বললাম। তাহলে যখন মেইন ক্লজ সাবঅর্ডিনেটটা পাস্ট টেন্স, তাহলে মেইন ক্লজ আর যে কোনো টেন্স হতে পারে, এইটা আগে মাথায় নিলাম। আচ্ছা, তারপরে এখন আনসার আসি, দেখি আনসার কি হচ্ছে। যে হ্যাভ আস্কড, এটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ আস্কিং পাস্ট টেন্স, আস্কড, হ্যাড আস্কড পাস্ট টেন্স। এখন আমরা অর্থগত দিক থেকে জিনিসটাকে মিলাবো, অর্থগত জিনিসটাকে মিলাবো। সো এখানে আনসারটা হচ্ছে 3 নাম্বার, আস্কড। হোয়েন আই স হার লিভিং ইন হারি, আমি যখন তাকে তাড়াতাড়ি যেতে দেখলাম। আই আস্কড, আমি প্রশ্ন করলাম। হোয়ার শি ওয়াজ গোয়িং, সে কোথায় যাইতেছিল বা সে কোথায় যাচ্ছিল, আমি তাকে এই প্রশ্নটা করলাম। এখন দেখেন এখানে কেন আমরা এই আস্কড কথাটাই নিলাম, কারণ হচ্ছে এই হোয়েনের মিনিংটা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটা হলো দুটি ঘটনা একই সাথে ঘটেছে, দুটি ঘটনা একই সাথে ঘটেছে বিধায় দুটো টেন্স একই। কিভাবে? যখন আমি তাকে দেখলাম, এই যে স, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে V2, তখনই আমি তাকে প্রশ্ন করলাম। তার মানে কি? যখন সে দেখলো তখনই প্রশ্ন করলো, তার মানে একই সময়ের ঘটনা। এই কারণে দুটোই টেন্স হলো একই, পাস্ট ইনডিফিনিট।
বুঝাইতে পারছি? সো এখানে আনসারটা হচ্ছে সি নাম্বার, 11 আনসার সি, মানে আক্সড। 12, হোয়ার ড্যাশ ইউ মিট হিম, তুমি সাক্ষাৎ করেছিলে, তারপরে এখানে হোয়ার কোথায়। সো এই অংশের আনসারটা কি, হোয়ার ওয়াজ হি লিভিং। এই ক্ষেত্রে তিনটা পাস্ট ফর্মের মধ্যে কোনটার গুরুত্ব বেশি দিব? সুমাইয়া আক্তার। এখানে গুরুত্বটা নির্ভর করবে হচ্ছে বাক্যের সিচুয়েশন বা অর্থের উপরে, বাক্যটা কোন ধরনের মিনিং সাজানো সেইটার উপরে নির্ভর করবে, এই জন্য অর্থের দিকে একটু নজর দিতে হবে। তো সিকোয়েন্স অফ টেন্স সরাসরি সম্পূর্ণটা গ্রামার না, এখানে মিনিংয়ের ব্যাপার বা সিচুয়েশনটা বোঝার ব্যাপার জরুরি। ওকে, 12 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, ওয়াজ হি লিভিং। হোয়ার ওয়াজ হি লিভিং, সে কোথায় বাস করছে? ইউ মিট হিম, তার মানে হচ্ছে যখন তোমার সাথে দেখা হয়েছিল সে কোথায় থাকছিল। এখানে বাংলাটা তো ভুল আসছে, এটা বাংলাটা বলা যায় ইনডিরেক্টলি এরকম, ঠিক আছে, বাংলাটা ইনডিরেক্টলি এরকম বলা যায়। সো 12 এর আনসারটা হলো বি নাম্বার, হোয়ার ওয়াজ হি লিভিং, সে কোথায় বাস করছিল? ইউ মিট হিম, যেখানে তার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে। তার মানে এই সেন্টেন্সটা একটু অস্পষ্ট মিনিং আছে, কিন্তু এখানে মেইন ক্লজটা যেহেতু মিট দ্বারা পাস্ট টেন্স করা আছে, মেইন ক্লজটা অলরেডি পাস্ট ইনডেফিনিট করা আছে। সো আমাকে এখানে আর সুযোগ না পেয়ে পাস্ট টেন্সে আনসার করতে হবে। এই যে যখন মেইন ক্লজটা দেওয়া আছে, তাহলে ঘটনাটা ঘটবে এরকম যে মেইন ক্লজও আপনার জন্য রাখতে পারে, সাবঅর্ডিনেট ক্লজও আপনার জন্য রাখতে পারে। তাহলে এই প্যাটার্নটাকে কিন্তু আপনি দুই দিক থেকেই কল্পনা করার শক্তি থাকতে হবে। মিস মোসাম্মদ ফারজানা, এত নিয়ম মুখস্থ করতে বলছে কে? সারাক্ষণ শুধু আমার চেহারার দিকে তাকাই থাকেন, দেখবেন নিয়ম এমনি মুখস্থ হয়ে গেছে, আর কথাগুলো বারবার কানের মধ্যে নেন। এটা তো মুখস্থ করার জিনিস না। আমরা সবগুলো এক্সাম্পল দেই হচ্ছে ওই রুলসটাকে ব্রেইনের মধ্যে স্টোর করার জন্য, সব মুখস্থ করতে হবে এমন না, এটা হাফিজি পড়াশোনা না, হাফিজি নয়। দেখেন তাহলে এখানে দেখলাম যে ইউ মিট, এটা হলো পাস্ট টেন্স। সো এইখানে যখন পাস্ট টেন্স, তাহলে সাবঅর্ডিনেট যেটা কনজাংশন যুক্ত আছে, তার মানে হোয়ার যুক্ত কনজাংশন যেটা সাবঅর্ডিনেটটা সেন্টেন্সের শুরুতে আছে, তাহলে এটাও পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্সের সেন্টেন্স সঠিক আছে একটাই, সেটা হলো বি নাম্বার। সি নাম্বার ভুল, কারণ ওয়াজ দিলে তো লিভ হয় না, লিভিং হয়, তো এটা এমনিই ভুল। আর বাকি দুটা প্রেজেন্ট টেন্সে আছে, এমনিই ভুল। আর কিছু বোঝার আছে? বুঝতে পারছেন তো? এই হলো মূল ব্যাপার। 12 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, ওয়াজ হি লিভিং। নেক্সট, পরের রুলস। মেইন ক্লজটি পাস্ট ইনডেফিনিট হলে দ্যাটের পরবর্তী ক্লজটি পাস্ট হতে পারে, এটা তো এর আগেও বলছি। এখন আমরা শুধু উদাহরণ দেখার পালা কিছু দেখি। এখানে বিশেষ পার্থক্য করার কারণ আছে, সেই পার্থক্যটা বলছি। এক্সাম্পলস দেখলে আমার মনে হয় একদম ক্লিয়ার হবে। পড়েন, উদাহরণটা পড়েন। এটা হলো মডালের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম, মানে মডাল ভার্বের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম। দ্যাটের আগে সবগুলোতে মেইন ক্লজ আছে পাস্ট টেন্স, তার মানে এখানে থট। সো আপনি যখন মেইন ক্লজটাকে পাস্ট টেন্স পাবেন, তখন নিঃসন্দেহে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা পাস্টই খুঁজব। চিরন্তন সত্য হলে প্রেজেন্ট হবে, সেটার হিসাব বাদ, আমি দেখাবো সাবঅর্ডিনেট কখন চিরন্তন সত্য হয়, দেখাবো সামনে। সো এখানকার আনসারটা ডি নাম্বার, হি থট, পাস্ট টেন্স, বাকিটাও পাস্ট টেন্স হবে। সো মডাল ভার্বের ক্ষেত্রে মডাল ভার্বগুলো পাস্ট টেন্স কোন রূপে হয় এটা আপনারা জানেন। উইলের পাস্ট টেন্সের রূপ হচ্ছে উড, তারপরে মের পাস্ট টেন্স হচ্ছে মাইট, এরকম করে। তাই আই মিন মডাল ভার্ব দ্বারা যদি থাকে সাবঅর্ডিনেট অংশ, সেই ক্ষেত্রে এই মডাল ভার্বের পাস্ট টেন্সের রূপগুলো নিতে হবে। সো একের আনসার হলো ডি নাম্বার, একের আনসার ডি। নেক্সট 2, 3 বলেন, 2 এবং 3। 2, 3 লাগবে না, 2, 3 আমি বাদ দিচ্ছি। 4 নাম্বারটা বলেন। হি সেড দ্যাট, 4 নাম্বার, হি সেড দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে। 4 নাম্বার বলেন, 4 নাম্বার বলতে হবে হি সেড দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে। হি সেড দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে। এখানে আনসার হবে হচ্ছে উড গো। কেন উড গো?
কারণ মেইন ক্লজটা এখানে অলরেডি সেট করা আছে। সেট না, এটা হলো সেড, এটার উচ্চারণ সেড। হি সেড দ্যাট, তার মানে এটা পাস্ট টেন্স করাই আছে অলরেডি। তাহলে চোখ বুঝে আমাকে অপর অংশ পাস্ট টেন্স করতে হবে। এই অপর অংশে দেখেন এখানে ভার্বের জায়গায় ব্র্যাকেট দিয়ে আপনাকে ঠিক করতে বলেছে। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতেছি যে এটা সিকোয়েন্স অফ টেন্স। যেহেতু বাক্যের এক অংশের টেন্স আছে, আরেক অংশের টেন্স নির্ধারণ করতে হবে। এটা সম্পূর্ণটাই অর্থ নির্ভর, যেটাকে আমরা সিকোয়েন্স অফ টেন্সের আওতায় কিছু রুলস দিয়ে আপনাদের জন্য সহজ করার ব্যবস্থা করেছি। আর এইটা হলো এক্সপার্টের কারিশমা, সিকোয়েন্স অফ টেন্সের আলোচনা। অন্য কোনো বইতে আপনি সাধারণত সিকোয়েন্স অফ টেন্সের আলোচনা পাবেন না। নেক্সট, তাহলে এটা হলো 4 নাম্বার। 5 বলেন, 5, 6, 5 এবং 6 পারবেন? জটপট, বিল্লাল, রোজিনা খাতুন, আয়েশা সিদ্দিকা, অনেকেই উত্তর করছেন। 5 এবং 6। 5 নাম্বার, দ্য সন আস্কড হিজ মাদার ইফ হি ড্যাশ। দ্য সন আস্কড হিজ মাদার ইফ হি ড্যাশ। 5 নাম্বার, দ্য সন আস্কড হিজ মাদার, এইখানে দেখেন আস্কড পাস্ট টেন্স আছে, মানে হচ্ছে সন্তান তার মাকে প্রশ্ন করলো বা জিজ্ঞেস করলো। ইফ হি, তাহলে ইফ যুক্ত পরের অংশ আমরা কি আনসার করব? নিঃসন্দেহে এখানে পাস্ট আছে, বাকি অংশ পাস্ট। আনসার হবে মাইট গো আউট। মাইট গো আউট মানে মডাল ভার্বের ক্ষেত্রে পাস্ট রূপ ব্যবহার করা। 6 নাম্বার, উই হোপড, আবারও মেইন ক্লজ। মেইন ক্লজ মানে যার সামনে কনজাংশন নাই। বহুতবার একই কথা বলি, যদি কেউ পুরো ক্লাস মনোযোগ দিয়ে শোনে তার আর বই পড়তে হয় না, এক প্রকারে শুধু বইতে এমসিকিউ সলভ করে যাবে। মনোযোগী হতে হবে প্রচুর। উই হোপড দ্যাট শি ড্যাশ এবল টু রিটার্ন ইন টাইম। সো এখানে একইভাবে আনসার হবে উড বি। উৎপল কুমার পাল এতক্ষণ আনসার করে না, হঠাৎ করে একটা প্রশ্ন করেছে যে ডিড গো আউট হলো না কেন? উৎপল পাল, এইখানে ডিড তো তখনই দেব যখন এটা নেগেটিভ করতে চাইবো। তার মানে এটা যদি ডিড নট গো আউট দিত তাহলে আমরা একটা চিন্তা করতাম, যদিও সেই হিসাব আলাদা, তো ওরকম কিছু সুযোগ নাই। কারণ আপনি গো ভার্বকে পাস্ট টেন্স করতে চাইলে সামনে ডিড আনার সুযোগ নেই, এটা সরাসরি গো ভার্বের পাস্ট টেন্স যা তাই ব্যবহার করতে হবে। তার মানে ওয়েন্ট, এখানে অক্সিলারি আনাটা অযৌক্তিক হয়েছে, ডিড আনাটা অযৌক্তিক। তার মানে ডিডের পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, হয় ডিড নটের পরে হতে পারে, যে ডিড নট প্লাস V1 হতে পারে, কিন্তু এখানে ডিডের পরে ডাইরেক্ট V1 আছে, মানে গো আছে, ভার্বের বেস ফর্ম আছে, এই কারণে এটা ভুল। নেক্সট 7, 8 এটাও পারবেন, সেম স্টাইলের কোশ্চেন। 9 নাম্বারটা আপনারা পারবেন, নো প্রবলেম, একই টাইপের প্রশ্ন। যেমন ইট সিমড দ্যাট, সিমড হলো পাস্ট টেন্স, ঠিক আছে, আর আনসার হবে এই যে উড নেভার এন্ড। 9 নাম্বারটা। 10, 11 আনসার করবেন। ফারজানা আপু বলছেন স্যার এক্সামের এক কোশ্চেনে 2 বার করে আছে, অনেক সময়ের বেশি দেন। আচ্ছা, আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে প্রশ্নটা বলেন কোশ্চেন সংক্রান্ত সমস্যা থাকলে। ওকে, 10 এবং 11 বলেন। 10, 11 আমরা দ্রুত আনসার করি। 10 নাম্বার, 11 নাম্বার। 10-এ বলা আছে উই থট দ্যাট, আমরা ভেবেছিলাম যে শি, তাহলে আবারও আমরা দেখলাম দ্যাটের আগে অংশ পাস্ট টেন্স, তাহলে বাকিটা পাস্ট হবে। কি হবে আনসার? 10-এর আনসার কি হবে? দশের আনসার ডি নাম্বার, কোনো ভুল নাই। 11 আনসার হবে সি নাম্বার, কোনো ভুল নাই। একদম সহজ, কিন্তু যদি আপনি শুধু এই 3টা লাইনের এপিট ওপিট বুঝতে পারেন, আমি আরেকটা জিনিস বলছি, যখন আপনারা কোথায় রিটেন কোর্স করবেন, ট্রান্সলেশন অথবা ফ্রি হ্যান্ড রাইটিং, তখন আমার এই বেসিক টু অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো যে কী কাজে দিবে আপনি অবাক হবেন, যে টিচারের কথাগুলো আপনি কত সহজে ধরতে পারবেন। কিন্তু যাদের এই বেসিক টু অ্যাডভান্সের ক্লাসগুলো করা থাকবে না তারা কিন্তু একদমই বুঝবে না।
ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস তাদের জন্য হয় না। তো এই কারণে ইংরেজির ভিত আমাদের এই 36টা ক্লাস। নেক্সট, বড় বড় বাক্য লেখার সময় এরকম একটা সেন্টেন্সের দুইটা পার্ট লিখতে হয়, তখন টেন্সের স্ট্রাকচার যদি ফলো না করেন তাহলে আপনাকে কিন্তু পরীক্ষার হলে মার্কস দিবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে, পরেরটা, মেইন ক্লজটি পাস্ট ইনডেফিনিট হলে দ্যাটের পরবর্তী ক্লজটি কখন অন্যান্য পাস্ট হয়। আরেকটা জটিল নিয়ম পেলাম। জটিল নিয়ম বলতে বোঝাচ্ছে এইটা যে সাধারণ পাস্ট হবে না, অন্যান্য পাস্ট। অন্যান্য পাস্ট বলতে কি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো অন্যান্য পাস্ট বলতে পাস্টের যে তিনটা ধরন, পাস্ট ইনডেফিনিট বাদে বাকিগুলো কখন হয়, সেটা কখন হয় বললে এখানে আর নতুন করে জটিল নিয়ম বলবো না, শুধু এটুক বলবো অর্থগত ফ্যাক্ট কাজ করে। তারপরেও এখানে আপনারা একটু এক লাইন পড়ে নিলে একটু ভালো হয়। পড়েন। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পরে ঘটেছিল সেটি দ্যাটের পূর্বে মেইন ক্লজ আকারে পাস্ট ইনডেফিনিট, আর যে কাজটি আগে ঘটেছিল সেটি দ্যাট এর পরে সাবঅর্ডিনেট ক্লজ আকারে পাস্ট পারফেক্ট টেন্স। কথাটা বুঝলেন না তাই তো? বোঝার কথাও না, এত সহজ বিষয় বলিনি। এই উদাহরণ দেখেন, সব বুঝে যাবেন। হি কনফেস দ্যাট, সে স্বীকার করলো যে, হি হ্যাড স্টলেন মানি, সে টাকা চুরি করেছিল। তো বলা হচ্ছে যে দুটাই অতীতকাল, কিন্তু যেই ঘটনাটা আগে ঘটছে, যেটা দূরবর্তী, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাড স্টোলেন। যেটা আগে ঘটেছিল মানে দূরবর্তী ঘটনা, বর্তমান থেকে যেটা অতীত দূরে, বেশি অতীত, পাস্ট পারফেক্ট করেছে, হ্যাড স্টলেন। আর যেটা করলো তার মানে চুরিটা আগে করেছে, কনফেসড মানে স্বীকারটা তো পরে করবে, নাকি স্বীকার আগে করবে চুরি পরে করবে? বুঝাতে পারছি? তার মানে বাক্যই বলে দিবে সেন্সটা। তার মানে এই যে টেন্সগুলোর সময়কালের একটা ডিফারেন্স, যেটা আপনারা শিখেছেন এক্সপার্ট ইংলিশে এসে, তো সেই ডিস্টেন্সটা আপনাকে হেল্প করছে এখানে, যে যেই কাজটা আগে ঘটেছে বা পূর্বে ঘটেছে সেটা পারফেক্ট, যেটা পরে ঘটেছে তার মানে নিকট অতীত, কাছাকাছি অতীত, সেটা হলো পাস্ট ইনডেফিনিট হবে। ব্যাস, আগে চুরি অর্থাৎ ওইটা হলো অক্সিলারি সহ, যেটা দূরের কাজ সেটা অক্সিলারি সহ, হ্যাড স্টোলেন। নেক্সট এক্সাম্পলসে গেলে দুই একটা কঠিন উদাহরণ থাকলেও থাকতে পারে। 1 নাম্বার বলেন। 1, এইটা দেখেন 29তম বিসিএসে আসা প্রশ্ন, অন্যান্য জায়গাতেও আসছে। 1 নাম্বার, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। দ্রুত বলতে হবে। শাহরিয়ার সাকিব, উৎপল পাল, রাবেয়া রহমান, রুহানা। বলেন। 1-এর আনসার বি নাম্বার, পারফেক্ট, হ্যাড কাম। তার মানে সে বলল যে সে গতকাল এসেছিল, মানে আগে আসছিল আর আজকে বলল, ঘটনা দুই রকম। নেক্সট 2 আর 3 বলেন। 2 আর 3, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দ্য বুক। 2 নাম্বার, it was the first time that dash the book. আনসার হবে 3, I had read. It was the first time, এটা ছিল প্রথমবার, that I had read the book, আমি বইটি পড়েছিলাম। 2 এর আনসার হবে সি নাম্বার। 3, when we arrived at the shop we noticed that, এইখানে হলো উই থেকে শুরু, নোটিস দ্যাট আমরা লক্ষ্য করেছিলাম যে সামওয়ান হ্যাড ব্রোকেন ইনটু দ্য প্লেস, আগে রুম বা প্লেসে প্রবেশ করেছে, আর সেটা পরে সে নোটিস করেছে, নোটিস করেছে পরে।
সো 3-এর আনসারটা হচ্ছে 3। ফাইন, বুঝতে পারছেন সবাই আশা করি। আর এরকম আরও অনেক এক্সাম্পল আছে, সব নিয়ে গবেষণা করতে গেলে সময় লাগবে। আমরা আর দুই একটা উদাহরণ করি। 8 নাম্বারটা বলেন। 8, আই থট দ্যাট, আমি ভেবেছিলাম যে, আই ড্যাশ হার বিফোর, আমি ভেবেছিলাম, আমি তাকে দেখেছিলাম বা তাকে আগে থেকে চিনি। সো এটার আনসার হচ্ছে হ্যাড সিন। হ্যাড সিন, 8-এর আনসার বি নাম্বার, হ্যাড সিন। মাহমুদা ইয়াসমিন, অনেক কাল পরে আপনার দেখা পেয়েছি। 9 নাম্বার বলেন। 9, দ্য থিপ সেড দ্যাট, চোর বলল যে, হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট, সে লজ্জিত ছিল, হোয়াট হি, সে যা করেছিল। তার মানে চোর যে বিষয়ে লজ্জিত হবে, কোনটা আনসার হবে? আনসার হবে হ্যাড ডান, সে যা করেছিল। দেখেছেন, তার মানে সেন্টেন্সের প্যাটার্নই আপনাকে বলে দিবে। সো এটা তো মুখস্থের কিছু না, এটা তো বোঝার বিষয় যে কোন টেন্সের কাজটা আগে ঘটে, সেই টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এই জন্য আনসার হচ্ছে সি নাম্বার। সি নাম্বার, 9-এর সি। রাবেয়া রহমান, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর ডি হবে না, আনসার হবে হোয়াট হি হ্যাড ডান, হ্যাড ডান হবে। নেক্সট, এই ছিল আমাদের একটা রুলস। পরের রুলসে আসেন। রুলস তো না, টপিক বলি, রুল বললে ভয় পান আপনারা। টপিক, টপিকটা হচ্ছে মেইন ক্লজটি পাস্ট ইনডেফিনিট হলেও কখন দ্যাটের পরবর্তী ক্লজটি প্রেজেন্ট টেন্স হয়। এই যে একটা মার্কা মারা বিষয়, এখন আপনাদের মস্তিষ্কে একটু প্রেশার পড়বে। প্রেশার না, ঠিক অতিরিক্ত যোগ হবে। এখানে এসে আমরা আরেকটা জিনিস লিখব, সেটা হচ্ছে এটা এক্সেপশনাল। এক্সেপশনাল এই বিষয়টা, মানে মেইন ক্লজটা আপনার পাস্ট আছে, তাহা সত্ত্বেও সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্স হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্স হতে পারে। এই রকম কেন, বা এই রকম বিষয়টা কি? ওকে জাহাঙ্গীর আলম, ঠিক আছে, টাইপ ভুল, বুঝতে পারছি। তাহলে এই টপিকটা একটু পড়েন। এইটা কিন্তু এতক্ষণ যা পড়ালাম তার মধ্যে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? সেটা হলো আমরা জানি যে সমস্ত বাক্য চিরন্তন সত্য, বিজ্ঞানসম্মত, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেগুলো যেখানেই যাক প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। এই হলো মূল বিষয়। সো আমরা উদাহরণে যাই। যেমন 1 নম্বর উদাহরণ, টিচার সেড, শিক্ষক বলল, শিক্ষক বলল দ্য আর্থ। এখন আপনিই বলেন, এইখানে কিন্তু মাঝখানে একটা দ্যাট নামক কনজাংশন উজ্জ আছে, দ্যাট উজ্জ আছে, তাই না? কনজাংশন হিসাবে দ্যাট উজ্জ আছে। তো এখন এটা মেইন ক্লজে পাস্ট টেন্স আছে, তো আপনি কি এখন এখানে পাস্ট টেন্স খুঁজবেন? হ্যাঁ, নিয়ম অনুসারে আমরা খুঁজতাম, বাট সেন্টেন্সের অর্থটা দেখেন, বলছে দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো সেই ক্ষেত্রে এটা তো চিরন্তন সত্য, তা আপনি তো এটাকে এই পাশে পাস্ট আছে বলে এই পাশে পাস্ট করতে পারবেন না, তাহলে তো বাক্যের মূল জিনিসটা ঠিক থাকলো না। আপনি পাস্ট পাস্ট খুঁজলে ধরাটা খাবেন এই জায়গাতে। তো দেখেন, সব মিলে ঘুরিয়ে লাস্টে একটা কথাই হলো, আপনি যে রুলসই ফলো করেন, রুলস ফলো করার পরে সেটাকে একটু বাংলা অর্থ করিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রথমে আপনি রুলস করে জিনিসটাকে সুন্দর করে একটা আনসার আনতে পারেন, বাট আপনি ওই আনসারটার বাংলা মিনিংটা একটু পর্যবেক্ষণ করবেন যে মিনিংটা হচ্ছে কিনা, তাহলে আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। আনসার হবে মুভস, প্রেজেন্ট টেন্স। এরপর 2 নম্বর বলেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। এটা একই রকম, এটা লাগবে না। 3 নাম্বার বলেন, গ্যালিলিও থট দ্যাট, গ্যালিলিও ভেবেছিল যে বা চিন্তা করেছিল যে, পাস্ট টেন্সের কথা বলা আছে, বাট এইটা যতই পাস্ট টেন্স থাক, মেইন ক্লজটা একই সেন্টেন্সের প্রথম অংশে পাস্ট টেন্স আছে, একই সেন্টেন্স, কিন্তু সেন্টেন্স একটাই যার দুইটা অংশ, দুইটা অংশের মধ্যে সিকোয়েন্স অফ টেন্স শিখতেছি। তাহলে দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, একই রকম, রিভলভস, রিভলভস। আনসার হবে 1, প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হবে। এক্সেপশনালস, যেগুলো চিরন্তন সত্য বাক্য, যতই এই পাশে প্রেজেন্ট থাক বা পাস্ট থাক, ফিউচার থাক, কিচ্ছু আসে যায় না, এই পাশে কি হবে? প্রেজেন্টই হবে। যেই পাশে এই ঘটনাটা, সেই পাশে প্রেজেন্ট হবে। 4, ইটস হাউ ইউ ডিল উইথ ইউর ফেইলার
দ্যাটস হাউ ইউ অ্যাচিভ সাকসেস। এখানে এইটা হলো আসলে চিরন্তন সত্য একটা বাক্য, যেটাকে আমরা প্রবাদের মধ্যে ফেলতে পারি, কিংবা এটা একটা কোটেশন বিখ্যাত। বলেন, রিভলভস মানে হলো আবর্তিত হওয়া, আবর্তন হওয়া বা ঘোরা, মুভ করা। ফারজানার উদ্দেশ্যে বললাম। চারের আনসারটা আয়েশা সিদ্দিকা বলেছেন এ নাম্বার কারেক্ট। ডিটারমাইন্স হবে। ডিটারমাইন্স মানে ইটস হাউ ইউ ডিল উইথ ফেইলার, মানে ব্যর্থতার সাথে তুমি কিভাবে আচরণ করবে। 3 নাম্বার ডি আনসার দিলে কি হবে দেখছি সময় আক্তার একটু পরে। দ্যাট হাউ ইউ অ্যাচিভ সাকসেস মানে দ্যাট ডিটারমাইন্স, যেটা নির্ধারণ করে যে তুমি কিভাবে তোমার সফলতা অর্জন করবে। তার মানে তুমি ব্যর্থতাকে কিভাবে দেখবে, ব্যর্থতাকে কিভাবে ট্রিট করবে। অর্থাৎ আমরা একটা চাকরি পেলাম না, পরীক্ষা ফেল করলাম, আমি সেটা নিয়ে হতাশ থাকলাম, এই ট্রিটমেন্ট করলে আপনি সাকসেস হবেন না। এটাই ওরা বলতেছে, যে আপনি ওই ফেইলারটাকে আরও পিলার হিসাবে নিয়ে শক্তি হিসাবে নেন, বা দ্বিগুণ শক্তিতে শুরু করেন জবের প্রস্তুতি, জীবনে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। সো এই সেন্টেন্সটা আপনাদের জন্য প্রযোজ্য। নেক্সট 3 নাম্বারটা একজন বলছেন, যদি আমরা এটাকে ডি আনসার দিতাম তাহলে কেমন হতো। যে গ্যালিলিও চিন্তা করলো যে দ্য আর্থ হ্যাভ বিন রিভলভিং অ্যারাউন্ড দ্য সান, আবর্তিত হচ্ছে, হইয়া আসতেছিল না। এটা আসলে সরাসরি মিনিং আসে না, তারপরেও প্রেজেন্ট হিসাবে এটার একটা সাধারণ মিনিং আসে। সাধারণ মিনিং আসে মানে আগে থেকে কোনো কাজ হয়ে এখন পর্যন্ত চলে আসছে, সেই হিসাবে ডি নাম্বারটা মিনিং এক প্রকার নেয়, কিন্তু প্রকৃত মিনিং আসবে না। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের সাথে সিকোয়েন্স অফ টেন্স অধ্যায়ের একই সেন্টেন্সের উভয় অংশের মধ্যে কখন কোন টেন্স হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এ সম্পর্কে আরও প্রচুর আলোচনা আছে, যেগুলো এই বইতে পাবেন। সেখান থেকে আপনারা নিজ ইচ্ছা মতো রুলস পড়তে পারেন, এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। এবার আসি পার্ট 2। পার্ট 2 কোনটা? পার্ট 2 হচ্ছে কি লিখেছি, দুটি আলাদা বাক্যের সিকোয়েন্স অফ টেন্স। এতক্ষণ আমরা দেখেছিলাম একটা বাক্যের দুটো অংশের সিকোয়েন্স অফ টেন্স। ঠিক আছে, আপনারা কি 1 মিনিট সময় নিয়ে সেটাকে মাথার মধ্যে নেবেন না? আশা করি মাথার মধ্যে গিয়েছে, বলার কিছু নাই। তাহলে এখন আলোচনা করব পার্ট 2 সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দুইটি আলাদা বাক্যের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্স। দুটি আলাদা বাক্য কিভাবে? এই যে দেখেন, প্রথমে একটা বাক্য থাকবে যেটা কোনো একটা টেন্সে থাকবে, তারপর ফুল স্টপ থাকবে, এরপরে দ্বিতীয় বাক্য থাকবে, সেই দ্বিতীয় বাক্যটাও আবার আলাদা একটা সেন্টেন্স, সেখানেও একটা ফুল স্টপ থাকবে, কিংবা বাক্যের ধরন অনুযায়ী যে কোনো টেন্স হতে পারে। ঠিক আছে, তার মানে এই দুটো সেন্টেন্স পর পর থাকবে, তারপরও এদের মধ্যে একটা সম্পর্ক বিরাজমান, আর সেই সম্পর্ক অনুযায়ী আমাদেরকে আনসার করতে হবে টেন্স। তো দেখি আমরা এখানে একটা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারটা একটু খেয়াল করি। তো প্রথম বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রথম বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, দ্বিতীয় বাক্যটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইটা হলো আমাদের প্রথম একটা স্ট্রাকচার দিলাম। প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে দ্বিতীয় বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর আসেন, শুনতে পাচ্ছেন না? এবারও শোনা যাচ্ছে তো? এরপর আসেন, এখান থেকে আমরা এইটুকু জানলাম যে প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে দ্বিতীয় বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এন আনসার। এরপরে তবে দ্বিতীয় বাক্যে সিন্স এবং ফর প্লাস সময়বাচক শব্দ উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আরেকটা বলা হচ্ছে নো ভার্বের ক্ষেত্রে সময়বাচক শব্দ থাকলেও কন্টিনিউয়াস হয় না, বিধায় প্রেজেন্ট পারফেক্ট হবে। এবার এই এক্সেপশনালটুকু একটু পড়তে হবে, এই এক্সেপশনালটুকু একটু পড়তে হবে। আমি আবার বলছি, প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, দ্বিতীয় অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস সাধারণ সেন্সে। নোট, বাক্যে যদি সিন্স ফর অথবা সময় উল্লেখ থাকে তাহলে এটা আবার হবে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আবার আরেকটা শর্ত দিলাম,
নো ভার্বের ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। নো ভার্বের ক্ষেত্রে যতই সময় উল্লেখ থাক সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না, কারণ নো ভার্বের কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। সো আসেন আমরা এক্সাম্পলসে যাই, সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে স্ট্রাকচারগুলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দেওয়া আছে, এই সূত্রগুলো আপনাদের প্রয়োজন নাই, জাস্ট একটু স্মরণ করানোর জন্য দেওয়া। গঠন 1, সাবজেক্ট প্লাস V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এমনটা থাকবে। সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। প্যাসিভ মুড যদি হয়, প্যাসিভ মুডে সাবজেক্ট প্লাস V1 কিন্তু এই পাশে সাবজেক্ট প্লাস এমিজারের সাথে বিং প্লাস V3 হতে পারে। সো যারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝেন তারা জানেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে এমিজারের সাথে বিং প্লাস V3 হয়, এমিজারের সাথে বিং প্লাস V3 হয়, একটু স্মরণ করানোর জন্য দেওয়া। এইবার দুটো উদাহরণ এখানে দেওয়া আছে, পড়েন। উদাহরণ দুটো সেট করেছি প্রয়োজনে তাই। ডোন্ট ডিস্টার্ব মি এটা প্রেজেন্ট টেন্স। এই যে মি এর নিচে একটা ফুল স্টপ আছে দেখেন, তার মানে প্রথম একটা বাক্য। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করছি। এমন অনেক ঘটনাই ঘটে, আপনারা বলেন যে ডিস্টার্ব করো না আমি রান্না করছি, ঝামেলা করো না আমি অনলাইনে ক্লাস দেখছি, এইভাবে বলে থাকি। একইভাবে পরেরটা, মাই কার ইজ ইন দ্য গ্যারেজ মানে আমার গাড়িটি গ্যারেজে আছে, প্রেজেন্ট টেন্স। ইট ইজ বিং রিপেয়ার্ড তার মানে পরেরটা কন্টিনিউয়াস, মানে এটা এখন ঠিক করা চলছে, মানে ঠিক করা হচ্ছে। ওকে, বলেন দুটো এক্সাম্পল বুঝতে পারলাম কিনা। কি ব্যাপার, ইয়াটা বন্ধ করে আবার চালু করেন তো স্যার, এটা বন্ধ করে আবার চালু করেন। একটু লাইনেই থাকেন। ব্যাটারি চেঞ্জ, অন্য ব্যাটারি দেন। স্ক্রিনে প্রবলেম না, ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে, আমরা চেঞ্জ করে আসছি। কি ব্যাপার, এবার আবার ডিস্টার্ব শুরু করলো যে, ওকে। ক্লাসের বাকি পার্ট মনে হয় আপনাদেরকে ক্যামেরা ছাড়া করতে হবে। ক্লাসের বাকি পার্ট আমরা একটু ক্যামেরা ছাড়া করব। ওকে, দেখেন তাহলে এখানে
আমরা কয়েকটা স্ট্রাকচার পাবো, স্ট্রাকচারগুলো একটু দেখে নিলাম। এখন আমরা এখান থেকে সরাসরি স্ট্রাকচারটা দেখে নিলাম। এখন আমরা কিছু এক্সাম্পলে চলে যাই। দেখেন, 1 নম্বর বলা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, আই ড্যাশ মাই হোমওয়ার্ক। তার মানে আমাকে বিরক্ত করবে না, আমি আমার হোমওয়ার্ক করছি বা বাড়ির কাজ করছি। তাহলে একের আনসার কি হবে? একের উত্তরটা কি হবে বলেন? একের উত্তরটা হবে হচ্ছে আই অ্যাম ডুইং, মানে বি নাম্বার। একের উত্তরটা হবে বি নাম্বার, আই অ্যাম ডুইং। এরপর পরেরটা বলেন, 2 নাম্বারটা বলেন। এটা হচ্ছে দুটি আলাদা বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা সিকোয়েন্স অফ টেন্স করছি, মানে যেখানে মাঝখানে ফুল স্টপ থাকবে, যেখানে মাঝখানে ফুল স্টপ দিয়ে সেন্টেন্স দুটোকে সেপারেট করা হবে। তা বলেন এখন কি হবে আনসার? এমডি সালেহ বলছেন বি নাম্বার, রুহানা বলছেন বি নাম্বার। এরপর তাহলে এটা হবে হচ্ছে আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। আই অ্যাম গোয়িং টু বেড নাও, আমি এখন বিছানায় যাচ্ছি, আমি এখন বিছানায় যাচ্ছি। তার মানে প্রথমটা হলো প্রেজেন্ট টেন্স, আর একটা পরেরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট 3 নাম্বার 4 নাম্বার বলেন। সুমাইয়া, আয়েশা সিদ্দিকা। 3 এবং 4 বলেন। উই আর গুড ফ্রেন্ডস, উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই ড্যাশ ইচ আদার ফর এ লং টাইম, মানে আমরা একে অন্যকে অনেক দিন ধরে চিনি। তাহলে 3-এর আনসার কি হবে? 3-এর আনসার হবে এই যে দেখেন এখানে ফর এ লং টাইম সেন্টেন্সটাতে কিন্তু একটা সময়বাচক শব্দ উল্লেখ আছে, সেটা হচ্ছে ফর এ লং টাইম। সো যেখানে সময়বাচক শব্দ উল্লেখ থাকবে, সময়বাচক শব্দ উল্লেখ থাকলে এইটাকে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উল্লেখ্য নো ভার্বের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, এই জন্য ডি নাম্বারটা ভুল। আনসার হচ্ছে বি নাম্বার, আনসার হচ্ছে বি। 4 নাম্বার মিস্টার রহমান ইজ মাই কলিগ, মিস্টার রহমান আমার কলিগ বা সহকর্মী। এরপরে ফুল স্টপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে ফুল স্টপ, ফুল স্টপটা দেখতে পাচ্ছেন তো। আই ড্যাশ হিম ফর ওভার 10 ইয়ার্স, মানে হচ্ছে আমি তাকে 10 বছরের বেশি সময় ধরে চিনি, এমনটা মিনিং দিচ্ছে। তাহলে আমরা নো ভার্বের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করব পারফেক্ট টেন্স, মানে হলো এ নাম্বার, আই হ্যাভ নন হিম ফর ওভার 10 ইয়ার্স। নিয়ম হলো এরকম 10 ইয়ার্স বা সময়বাচক শব্দ থাকলে কন্টিনিউয়াস করা, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট আমরা বলছি নো ভার্বের বেলায় পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, আনসার হবে পারফেক্ট। সো 4-এর আনসারটা এ নাম্বার। নেক্সট 5, ইট ইজ 11 AM নাও, ইট ইজ 11 AM নাও, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই, কি হবে বলেন? 5 নাম্বারটা কি হবে? কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি হবে বলেন? 5 উৎপল বলছেন বি নাম্বার, আব্দুল আল বাসার বি, রাইট। আনসার হবে ইজ শাইনিং, ইজ শাইনিং। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইট ইজ 11 AM নাও, এখানে কিন্তু নাও বা 11 AM এটা কিন্তু পরের বাক্যে নাই। ফুল স্টপ যুক্ত প্রথম বাক্যের সময়টা কিন্তু পরের বাক্যে প্রভাব ফেলবে না। তো পরের বাক্যে যদি সময় থাকতো তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস নিতাম, কিন্তু এখানে তো সময় আছে প্রথম বাক্যে, এটার সাথে আমাদের সাংঘর্ষিক কিছু নাই। তাহলে আনসারটা হচ্ছে বি নাম্বার, ইজ শাইনিং। 6-7 সলভ করেন, 6 এবং 7। 6 নাম্বার এবং 7 নাম্বার বলেন। 6 এবং 7। 6 নম্বরে মাই কার ইজ ইন দ্য গ্যারেজ, আমরা অলরেডি এরকম একটা উদাহরণ শুরুতেই দেখেছি। আমার গাড়িটি হচ্ছে গ্যারেজে আছে, আমার গাড়িটি গ্যারেজে আছে। ইট ড্যাশ ইজ বিং রিপেয়ার্ড, কেন ইজ বিং রিপেয়ার্ড বললাম? কারণ এখানে গাড়ি তো আর নিজে নিজে রিপেয়ার হবে না, এই জন্য এটাকে প্যাসিভ মুডে আনসার করা হয়েছে। 6-এর আনসারটা হচ্ছে এ নাম্বার। আচ্ছা, বিএম জাহাঙ্গীর বারবার একটা মেসেজ করছেন যে স্যার লিটারেচারের পিডিএফ প্রাইস কত? লিটারেচারের পিডিএফ এখনও রেডি হয়নি ভাই, ওটার জন্য আবার একটু সময় লাগবে, ওটা ঈদের পর দিব। 7 নাম্বার মেরিন ইজ ইন দ্য কিচেন,
শি ড্যাশ লাঞ্চ, মেরিন হচ্ছে কিচেনে আছে, ভালো কথা। শি ড্যাশ লাঞ্চ, তাহলে এখানে কি হবে, এই যে ফুল স্টপ দেওয়া আছে, ফুল স্টপ দিয়ে আলাদা করা আছে সেন্টেন্সটাকে, তাহলে ফুল স্টপ দিয়ে আলাদা করা থাকলে আমরা অপর অংশে কন্টিনিউয়াস নেব, এই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, এই পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বি নাম্বার। এটা হলো সিকোয়েন্স অফ টেন্সের আরেকটা নিয়মে আলোচনা। নেক্সট 8-9 বলেন, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও, সে এখন আমার সবচেয়ে ভালো বন্ধু, অ্যান্ড ফর মেনি ইয়ার্স, এখানে আনসার হবে এই যে মেনি ইয়ার্স আছে, দ্যাটস ওয়াই এখানে হ্যাজ বিন, অ্যান্ড হ্যাজ বিন ফর মেনি ইয়ার্স, মানে 8-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। 9, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, ফুল স্টপ, আই ড্যাশ এ টিচার ফর 12 ইয়ার্স, আই এম এ টিচার, আই ড্যাশ এ টিচার ফর 12 ইয়ার্স, এখানে আনসার কি হবে 9, 9-এর আনসার হবে একইভাবে 2 নাম্বার। আবারও সময়বাচক শব্দ আছে এখানে 12 ইয়ার্স, দ্যাটস ওয়াই এটাকে আমরা পারফেক্ট টেন্স করব অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, অপশনে পারফেক্ট আছে, সো হ্যাভ বিন। সেগুলো অর্থটা এরকমই যে আমি একজন শিক্ষক, আমি 12 বছর ধরে শিক্ষকতা করছি, বা আমি 12 বছর ধরে শিক্ষক হয়েছি, তো এখানে আনসার হচ্ছে বি নাম্বার, 9-এর আনসার বি। ওকে, প্রথম রুলসটা শেষ, এবার আসি পরের টপিক। প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে দ্বিতীয় বাক্যটি কোন টেন্স হবে? এতক্ষণ দেখছিলাম যে প্রথম বাক্যটি ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, আর এখন দেখব প্রথম বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দ্বিতীয় বাক্যটি কি হবে? দ্বিতীয় বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্বিতীয় বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন এখানে বলছি দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে, ইটস মেকিং আ টেরিবল নয়েজ। দেখেন এখানে প্রথম অংশটা কন্টিনিউয়াস, পরেরটাও কন্টিনিউয়াস হতে পারে। সো আমরা বলছি যে ফুল স্টপ দ্বারা বিভক্ত হলে প্রথমটা যদি কন্টিনিউয়াস হয় পরেরটাও কন্টিনিউয়াস হতে পারে, কখনো কখনো পারফেক্ট হতে পারে। আমরা দেখি বিগত সালের উদাহরণ, 1 আর 2 বলেন, 1 এবং 2, 1 এবং 2 বলেন, কোশ্চেন নাম্বার 1 এবং 2 কি হবে আনসার? প্রশ্ন 1 এবং 2, 1 নম্বরে বলা আছে দ্য টেস্ট ইজ গোয়িং অন, প্রথম অংশটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে পরেরটা কি হবে? পরেরটাও কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে দ্য টেস্ট ইজ গোয়িং অন, পরেরটাও কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস না থাকলে আনসার হতে পারে পারফেক্ট। সো আনসার হচ্ছে বি নাম্বার, উই হ্যাভেন্ট হ্যাড এনি প্রবলেম। দ্য টেস্ট ইজ গোয়িং অন মানে হচ্ছে পরীক্ষা চলছে, উই হ্যাভেন্ট হ্যাড এনি প্রবলেম, আমাদের কোনো সমস্যা নাই। 2 নাম্বার দ্য ডগ ইজ বার্কিং, এটা তো অলরেডি বললাম যে ইট ইজ মেকিং বা ইটস মেকিং আ টেরিবল নয়েজ, কুকুর ঘেউ ঘেউ করছে, তার মানে এটা হলো সাংঘাতিক গোলমাল পাকাচ্ছে। সো 2 এর আনসারটা হচ্ছে সি নাম্বার, 2 এর আনসার সি। নেক্সট, এর পরের নিয়ম, আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। পরের নিয়ম হচ্ছে প্রথম বাক্যটি পাস্ট ইনডেফিনিট হলে দ্বিতীয় বাক্যটি কোন টেন্স হবে? ফুল স্টপ দিয়ে প্রথম বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয় পরের বাক্যটা কি হবে? আচ্ছা, প্রথম দিকে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে যে নিয়ম শিখেছিলাম ঠিক সেম নিয়মে আনসার হবে। তার মানে প্রথম দিকে আমরা শিখেছিলাম প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট হয় পরেরটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, একইভাবে প্রথম বাক্যটি যদি পাস্ট হয় তাহলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রথম বাক্যটি পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তবে দ্বিতীয় বাক্যে সময়বাচক শব্দ উল্লেখ থাকলে বাক্যটি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই প্রেজেন্টের সিস্টেমেই পরপর দুটি বাক্য প্রেজেন্ট হলে যে সিস্টেম এতক্ষণ আলোচনা করেছিলাম পাস্টের ক্ষেত্রে একই রকম। ওকে, 1 আর 2। 1 নম্বর বলছে দ্য ম্যান ওয়েটিং টু মেক দ্য লিস্ট was nervous, the man waiting to take
দ্য লিস্ট ওয়াজ নার্ভাস, এখানে কিন্তু ওয়াজটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, ওয়াজ হলো মেইন ভার্ব। আর 2-4 মিনিট ক্লাস হবে, তারপরে শেষ হয়ে যাবে। ফারজানা, ওয়েট, দ্য ম্যান ওয়েটিং টু টেক দ্য লিস্ট ওয়াজ নার্ভাস, যা লোকটি যে লিস্ট নিয়েছিল সেটা কি ছিল, নার্ভাস বা দুর্বল ছিল। হি ড্যাশ ইট বিফোর, আনসার হবে হি হ্যাডেন্ট টেক ইট বিফোর। রুহানা বলছেন ডি নাম্বার রাইট, আনসার হচ্ছে ডি। তার মানে এখানে সময় উল্লেখ আছে বিফোর, দ্যাটস ওয়াই হলো এখানে আমরা আনসার করছি ডি। 2 নাম্বার, দ্য ম্যান সিটিং বিসাইড দ্য উইন্ডো, জানলার পাশে বসে থাকা লোকটা ওয়াজ নার্ভাস, দুর্বল ছিল। একই রকম, হি হ্যাড নট টেকেন, এটা করে হি হ্যাড নট ফ্লন, হি হ্যাড নট ফ্লন। 2 এর আনসার হবে সি নাম্বার, 2 এর আনসার সি। তার মানে প্রথমটা হচ্ছে এই যে ওয়াজ পাস্ট ইনডেফিনিট, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস না থাকলে পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, মানে আনসারটা হচ্ছে সি। 3 নাম্বার, এবং 3 নাম্বার দিয়েই আজকের আলোচনা শেষ। টেন্স আর সিকোয়েন্স অফ টেন্স সিকোয়েন্স অফ টেন্সের 2টি পার্টি আজকে শেষ হলো, এবং এটা লাস্ট কোশ্চেন, সবাই আনসার করবেন। আই ওয়াজ টায়ার্ড দ্যাট নাইট, আমি ওই রাতে ক্লান্ত ছিলাম। আই ড্যাশ উড অল মর্নিং, আই ড্যাশ উড অল মর্নিং, উড মানে কাঠ। তো 3 এর আনসারটা কি হবে, প্রত্যেকটি উত্তর করেন। 3 এর আনসার কি হতে পারে? আই ওয়াজ টায়ার্ড, এইটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এইটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে অপরটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তার মানে এটা হলো সাধারণ নিয়ম পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি পরের অংশে সময় উল্লেখ থাকে তাহলে আমরা আবার বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে 3 এর আনসারটা ডি নাম্বার, হ্যাড বিন কাটিং। কেন? কারণ এই যে এখানে অল মর্নিং সময়বাচক শব্দ উল্লেখ আছে, অল মর্নিং সময়বাচক শব্দ উল্লেখ আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা করব পাস্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস অলরেডি আছে, সেই জন্য 3 এর আনসারটা ডি নাম্বার। রাবেয়া রহমান, 3 এর আনসার এ হবে না, কারণ এখানে দেখেন দ্বিতীয় সেন্টেন্সে সময়বাচক শব্দ উল্লেখ আছে। দ্বিতীয় সেন্টেন্সে সময়বাচক শব্দ উল্লেখ থাকলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই ছিল আজকের পুরো আলোচনায় আপনাদের সাথে সার্বিক টেন্স সংক্রান্ত আলোচনা শেষ হয়ে গেল 3টা ক্লাসের মাধ্যমে।